সবাইকে কিশোরগঞ্জ অনলাইন স্কুলের ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আর বরাবরের মতোই তোমাদের সাথে আমি আছি আবুল কাউসার অপু, ট্রেড ইনস্ট্রাক্টর, চরপলাশ উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের আইসিটির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। তো ইতিপূর্বে আমরা দুইটি ক্লাস করেছি কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত, আর এটি আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে যারা লাইভ ক্লাস দেখছো, তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের আরো বেশি সংখ্যক সহপাঠী এই ক্লাসটি দেখতে পারে, এবং তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিলে পরবর্তীতে কখনো যদি তোমাদের মনে হয় এই ক্লাসটি আবার দেখার প্রয়োজন, তখন দেখে নিতে পারবা। আর শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আপনারাও যারা এই ক্লাসটি দেখছেন, আপনারাও শেয়ার করে দিন, যাতে করে আমাদের বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে এই ক্লাসটি পৌঁছাতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে দুটি ক্লাস করেছি। আজকে আমরা কমিউনিকেশন সিস্টেমের কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য এবং কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে পড়ব। তো নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করাকে একটি কি বলে? নেটওয়ার্ক বলে। তো আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে বলি যে আমার নেটওয়ার্ক বড়, তার মানে আমার কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রটা কি অনেক বড়। তো আমরা যদি কি করি, দুই বা ততোধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করি, সেটা হতে পারে তারের মাধ্যমে অথবা কি তার বিহীন পদ্ধতিতে। যদি যুক্ত করি তবে তাকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্ক। আর বর্তমানে আমাদের বিশ্বে অনেক কম্পিউটার নেটওয়ার্ক আছে, এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা খুব দ্রুত তথ্য আদান প্রদান করতে পারি। তো শিক্ষার্থীরা, চলো এ পর্যায়ে আমরা জেনে নেই কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যগুলো কি কি। আমরা কেন কম্পিউটার নেটওয়ার্ক করব, কম্পিউটার নেটওয়ার্ক করলে আমাদের কি লাভ আর না করলে কি লস। হ্যাঁ, তো কম্পিউটার নেটওয়ার্ক যদি আমরা করি, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যের মধ্যে প্রথমেই বলতে পারি যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। তো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার ব্যাপারটা কি? খেয়াল করো, আমরা আমাদের পাশেই প্রতি উপজেলা পর্যায়ে বা বর্তমানে অনেক স্থানীয় বাজারেও ব্যাংক আছে। তো একটি ব্যাংকের কথা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। একটি ব্যাংকে খেয়াল করো 10টি, 15টি বা 20টি কম্পিউটার আছে। এখন আমি যদি কি করি, ওই 20টি কম্পিউটারের জন্য 20টি প্রিন্টার ক্রয় করি, সেই ক্ষেত্রে কি হবে? আমাদের 20টি প্রিন্টারের জন্য আলাদা আলাদা টাকা খরচ হচ্ছে। তো আমি কি করতে পারি? আমি ওই 20টি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করতে পারি, যাতে করে একটি মাত্র প্রিন্টারের মাধ্যমে ওই সবগুলো কম্পিউটার তার প্রিন্ট করতে পারে। আর এটি হলো কি একটি নেটওয়ার্কের উদ্দেশ্য। আর এই যে আমরা প্রিন্টারটিকে শেয়ার করলাম, এটাকে বলা হয় কি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার বলছি, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারের উদ্দেশ্য কি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ারের উদ্দেশ্য হলো একটি মাত্র হার্ডওয়্যারের মাধ্যমে একাধিক কম্পিউটারকে একটি মাত্র ডিভাইসের সাহায্যে কার্য উপযোগী করার পদ্ধতিকে কি বলা হয়? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। আর এইভাবে আমরা প্রিন্টারকে শেয়ার করতে পারি, স্ক্যানারকে শেয়ার করতে পারি, হ্যাঁ, প্লটারকে শেয়ার করতে পারি। এটি হলো আমাদের নেটওয়ার্ক করার প্রধান এবং অন্যতম একটি উদ্দেশ্য। তো তারপরে আমরা বলতে পারি সফটওয়্যার রিসোর্স শেয়ার। তো সফটওয়্যার রিসোর্স শেয়ারটা কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি স্কুল বা কলেজের যদি 20টি, একটি কম্পিউটার ল্যাবে মনে করো যে 20টি কম্পিউটার আছে, সেই ক্ষেত্রে আমি আমাদের কলেজের মনে করো যে একটি ওয়েবসাইট বা একটি সফটওয়্যার ইউজ করি, ইনভেন্টরি সিস্টেম, যেটার মাধ্যমে আমরা এটাতে স্টুডেন্টের রেজাল্ট, তারপরে নোটিশ, তারপরে কার কত বেতন, এগুলো নির্ধারণ করি। তো আমার আলাদা আলাদা সফটওয়্যার না করে আমরা কি করতে পারি? একটি মাত্র সফটওয়্যারের মাধ্যমে সবগুলা কম্পিউটারে শেয়ার করতে পারি। এর মাধ্যমে কি হয়? একটি মাত্র সফটওয়্যার আমরা সকল কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তাহলে এটি আরেকটি উদ্দেশ্য, যে সফটওয়্যার রিসোর্স শেয়ার। তৃতীয় উদ্দেশ্য হিসাবে আমরা বলতে পারি তথ্য শেয়ার করার জন্য। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য কি করতে পারি? নেটওয়ার্কিং করতে পারি। আর নেটওয়ার্কিং করা থাকলে আমরা খুব সহজেই স্বল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করতে পারি। আবার আমরা বলতে পারি যে নেটওয়ার্কিং করার আরো একটি উদ্দেশ্য, যে আমাদের তথ্যগুলা ক্লাউডে জমা করা।
ক্লাউড মানে কি? মেঘ, হ্যাঁ, ভাসমান অবস্থায় জমা করা। আমরা বর্তমানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সবাই খুব পরিচিত। তো আমরা কি করতে পারি? নেটওয়ার্কিং এর মাধ্যমে আমাদের তথ্যগুলা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে স্টোরেজ ব্যবস্থা করতে পারি। মানে সীমাহীন স্টোরেজ ব্যবস্থা আমাদেরকে প্রদান করে কে? নেটওয়ার্কিং। তো এই ছিল উল্লেখযোগ্য কিছু নেটওয়ার্কিং এর উদ্দেশ্য। তো আমি বলতেছিলাম যে নেটওয়ার্কিং এর উদ্দেশ্য আবারও বলতেছি তোমাদের জন্য: 1. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, 2. সফটওয়্যার রিসোর্স শেয়ার, 3. ফাইল আদান প্রদান, এবং 4. সীমাহীন স্টোরেজ ব্যবস্থার একটা ব্যবস্থা করা। হ্যাঁ, তো এই পর্যায়ে চলো আমরা জেনে নিই নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। তো আমরা বলছিলাম যে একাধিক কম্পিউটার যদি একসাথে যুক্ত করি তাকে কি বলা হয়? নেটওয়ার্ক বলা হয়। তো এখন আমরা দেখে নিব একটি নেটওয়ার্কের প্রকারভেদগুলা কি কি। নেটওয়ার্ককে আমরা প্রধানত মালিকানার ভিত্তিতে দুইটি ভাগে ভাগ করতে পারি। তো মালিকানার ভিত্তিতে দুইটি ভাগে ভাগ করা যায়: 1. প্রাইভেট নেটওয়ার্ক, 2. পাবলিক নেটওয়ার্ক। তো চলো জেনে নেই প্রাইভেট নেটওয়ার্ক কি। প্রাইভেট নেটওয়ার্ক হলো কোনো একজন ব্যক্তি তার ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে যদি একটি নেটওয়ার্ক সমন্বয় করে তাহলে তাকে আমরা কি বলি? প্রাইভেট নেটওয়ার্ক বলি। এবং প্রাইভেট নেটওয়ার্কের নিরাপত্তা অনেক বেশি। ধরো আমি আমার বাসায় একটি মোবাইল ফোন আছে এবং একটি ল্যাপটপ আছে এবং একটি কম্পিউটার আছে এবং একটি প্রিন্টার আছে। তো আমি কি করলাম? আমার প্রিন্টারের সাথে আমার মোবাইল ফোন, আমার ল্যাপটপ এবং আমার ওই ডেস্কটপ তিনটাকেই কানেক্ট করে রাখলাম, যাতে করে আমি তিনটা ডিভাইস থেকে কি করতে পারি? প্রিন্ট করতে পারি। এই যে নেটওয়ার্কটা আমি সমন্বয় করলাম এটার নাম হলো কি? প্রাইভেট নেটওয়ার্ক। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তোমার কলেজের ল্যাবের মধ্যে যে নেটওয়ার্ক আছে এটাকে একটা প্রাইভেট নেটওয়ার্ক বলতে পারি। বুয়েট তাদের যে নিজস্ব ব্যবস্থায় একটি নেটওয়ার্ক তৈরি করে এটাকেও আমরা বলতে পারি যে এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, তো চলো এই পর্যায়ে জেনে নিই পাবলিক নেটওয়ার্ক কি। পাবলিক নেটওয়ার্ক হলো যে নেটওয়ার্কে যে কেউ প্রবেশ করতে পারে এবং যে কেউ ব্যবহার করতে পারে তাকে কি বলা হয়? পাবলিক নেটওয়ার্ক বলা হয়। এই নেটওয়ার্কে নিরাপত্তা তুলনামূলক কম হয় এবং এটাকে আমরা বলতে পারি যে কোনো মোবাইল ফোনের নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে খেয়াল করো সবাই কি করতে পারি? আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা কি হলো? পাবলিক নেটওয়ার্ক। তো মালিকানার ভিত্তিতে আমরা বলছি নেটওয়ার্ক কয় প্রকার? 2 প্রকার, প্রাইভেট এবং কি? পাবলিক। তো আরো একটা নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আমরা যে নেটওয়ার্কগুলো ইউজ করবো এগুলোকে নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আমরা এটাকে আরো 3টি ভাগে ভাগ করতে পারি নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে। তো কি কি? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। তো সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কেমন? যে নেটওয়ার্কের মধ্যে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকবে যা সার্ভার হিসেবে কাজ করবে। তো কেমন? এই মনে করো একটি কম্পিউটার যাকে আমরা কি বললাম? সার্ভার, এবং তার অধীনে কতগুলি ওয়ার্ক স্টেশন বা নোড। এগুলা সব কি হলো? নোড অথবা ওয়ার্ক স্টেশন। তো এই সার্ভারের অধীনে যদি এই কম্পিউটারগুলো থাকে তবে তাকে আমরা কি বলি? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বলি। তার মানে কি হলো? এই সার্ভার তাদের সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সার্ভার তাদেরকে সেবা প্রদান করে। এটাকে কি বলা হয়? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। হ্যাঁ, এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারতাম যে এটা একটা কি নেটওয়ার্ক? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। তার মানে কি হলো? যদি কোনো একটি নেটওয়ার্কের মধ্যে আমরা একটি কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে সকল কম্পিউটারকে নিয়ন্ত্রণ করি, হ্যাঁ, ওয়ার্কস্টেশন বা নোডগুলোকে কি করি? নিয়ন্ত্রণ করি, তবে তাকে আমরা বলি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। অপরপক্ষে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক হলো যখন প্রত্যেকটি নোড, প্রত্যেকেই সার্ভার এবং কখনো কখনো ক্লায়েন্ট, মানে প্রত্যেকেই প্রত্যেকের কাজগুলোকে ভাগ করে করে নেয়, তাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তার মানে এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকেই সমকক্ষ থাকবে। হ্যাঁ, এই যে এইটা একটা নোড 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 নোড, এই নোড সবগুলা নোড তাদের কাজগুলাকে সমভাগে ভাগ করে নেবে, তাকে কি বলা হয়? সেন্ট্রাল ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। অপরপক্ষে আছে তোমার হাইব্রিড নেটওয়ার্ক। তো হাইব্রিড নেটওয়ার্কটা কি? হাইব্রিড নেটওয়ার্ক হলো, আমরা সবাই কিন্তু পরিচিত হাইব্রিডের সাথে। হ্যাঁ, বর্তমানে উচ্চ ফলনশীল ধান যেগুলোকে আমরা হাইব্রিড বলি এগুলো কিন্তু দুইটার মিশেল হয় এবং বিভিন্ন ধরনের হাইব্রিড ফল আছে বর্তমানে। তো হাইব্রিড নেটওয়ার্কটা হলো যে আমরা এই যে বললাম সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং কি নেটওয়ার্ক? ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এই দুইটি নেটওয়ার্কের সমন্বয়ে যদি আমরা করি তবে তাকে কি বলা হয়? হাইব্রিড নেটওয়ার্ক। তো এইটি গেল নিয়ন্ত্রণ অনুসারে। হ্যাঁ, তো তারপরে আছে তোমার
ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কে আরো 4টি ভাগে ভাগ করা যায় এবং এইগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকটা আমরা এতক্ষণ যা পড়লাম যে মালিকানার ভিত্তিতে, তারপরে কি নিয়ন্ত্রণের অনুসারে, তো তার মধ্যে থেকে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে যে নেটওয়ার্ক, এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসতে পারে। তোমরা ভালো করে খেয়াল করো। আমরা বলতেছি যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক হলো 4 ধরনের। কি কি? প্যান মানে হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, 2 আছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। 3 আছে ওয়াইড এরিয়া ম্যান, হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং 4 আছে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে 4 ভাগে বিভক্ত করা যায়, প্যান, ল্যান, ম্যান এবং কি ওয়ান। তো চলো জেনে নেই প্যান কি। প্যান মানে হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে আমি আমার বাসাতে অথবা আমার অফিসে আমার নিজস্ব ব্যবহার্য যে জিনিসপত্র আছে তাদেরকে যদি একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি, তবে তাকে কি বলা হয়? প্যান বলা হয়। মানে প্যান মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। অপরপক্ষে ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান সম্পর্কে যদি আমরা বলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাস বা কলেজ ক্যাম্পাস অথবা একটি ব্যাংকের অফিস অথবা একটি বাসা বাড়িতে একটি বড় বিল্ডিং এর মধ্যে আমরা যদি নেটওয়ার্ক করি, মানে ওইখানের যতগুলা একটি বিল্ডিং এর মধ্যে যতগুলা কম্পিউটার আছে তার মধ্যে যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি, তবে তাকে কি বলা হবে? ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং এইগুলার সর্বোচ্চ দূরত্ব, ল্যান সর্বোচ্চ 185 মিটার পর্যন্ত কি করতে পারে? তথ্য আদান প্রদান করতে পারে। তো এই ল্যানকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, অপরটি হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ককে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, অপরটি হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কেমন? যে নেটওয়ার্কের মধ্যে একটি সার্ভার কম্পিউটার থাকবে এবং অন্যান্য সবগুলা তার ক্লায়েন্ট বা নোড হিসেবে কাজ করবে, তাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। হ্যাঁ, তো এটা অনেকটা এরকম, ক্লায়েন্ট মানে যে সেবা প্রদান করে, আর সার্ভার মানে যে সেবা প্রদান করে, আর অপরপক্ষে ক্লায়েন্ট হলো যে কি করে? সেবা গ্রহণ করে, তাকে কি বলা হয়? ক্লায়েন্ট বলা হয়। তার মানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যে চিত্র হিসাবে দিতে পারি এরকম, যে আমরা ওই নিয়ন্ত্রণ অনুসারে যেটা দিছিলাম ওইটাই। হ্যাঁ, এটা একটা সার্ভার এবং এইগুলা তার সব কি? ওয়ার্ক স্টেশন। তার মানে সে কি করবে? সার্ভার কি করবে? আমাদের সেবা প্রদান করবে। আর ক্লায়েন্ট গুলা বা নোড গুলা কি করবে? সেবা গ্রহণ করবে। তো এই যদি একটি নেটওয়ার্ক হয় যে একটি কম্পিউটার সেবা প্রদান করে বা কেন্দ্র হিসেবে কাজ করে এবং অপরগুলা তার থেকে সেবা গ্রহণ করে, অর্থাৎ সার্ভার থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে তাদের কার্য সম্পাদন করে, তবে তাকে কি বলা হয়? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয়। এবং আরো একটি নেটওয়ার্ক আছে যেটি হলো পেয়ার টু পেয়ার। পেয়ার টু পেয়ার এর শব্দের বাংলা অর্থ হলো সমকক্ষ। তার মানে যে নেটওয়ার্কের মধ্যে সবগুলো কম্পিউটার প্রত্যেকের সমান সমকক্ষ, অর্থাৎ এখানে কোনো সার্ভার ক্লায়েন্ট থাকবে না। তার মানে এই কম্পিউটারে আমি যদি এখানে বলি, এইখানে একটা বলি যে এইগুলো সব কি? ওয়ার্ক স্টেশন। তার মানে কখনো সে সার্ভার হিসেবে কাজ করবে, কখনো কি? ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করবে। আবার সেম ঘটনা তার ক্ষেত্রেও, সে কখনো সার্ভার হিসেবে কাজ করবে, কখনো কি? ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করবে। আর এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম ল্যান। ল্যানের 2টি ভাগে ভাগ করা যায়, একটি হলো কি? সার্ভার ক্লায়েন্ট এবং পেয়ার টু পেয়ার। এ পর্যায়ে চলো আমরা যাই ম্যান সম্পর্কে পড়ি। ম্যান মানে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি বৃহৎ শহর এলাকাকে আমরা যদি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি, হ্যাঁ, একটি বড় শহরকে, যেমন ঢাকা সিটি কর্পোরেশনকে আমরা একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসলাম, তবে তাকে আমরা কি বলবো? ম্যান বলবো, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আবার আমরা বলতে পারি যে একাধিক ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে কি গঠিত হয়? একটি ম্যান নেটওয়ার্ক গঠিত হয়। নেটওয়ার্কের ভিত্তি বা ব্যাকবোন বলা হয় কাকে? ল্যানকে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক গুলা কার সাহায্যে গঠিত হয়? ল্যানের সাহায্যে। তারপরে আমরা যদি একাধিক ল্যানকে একসাথে যুক্ত করি, তখন কি গঠিত হয়? একটি ম্যান গঠিত হয়। এবং তার সব শেষে আছে ওয়ান, মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কেমন? যে নেটওয়ার্ক সারা বিশ্বব্যাপী বিস্তৃত তাকে বলা হয় কি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তার মানে আমরা খেয়াল করো ফেসবুক, এটা কিন্তু একটা ওয়ান নেটওয়ার্ক, মানে সারা পৃথিবীতেই আছে। হ্যাঁ, তো এইরকম যে নেটওয়ার্কগুলো সারা পৃথিবীব্যাপী বিস্তৃত তাকে কি বলা হয়? ওয়ান নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে এখন একটি সুস্পষ্ট ধারণা পেয়েছো, যার মাধ্যমে তোমরা তোমাদের পরবর্তী পর্যায়ে পরীক্ষার ক্ষেত্রে এবং বাস্তব ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব সহজেই বুঝতে পারবে এবং নির্ণয় করতে পারবে কোনটি ল্যান নেটওয়ার্ক, কোনটি প্যান নেটওয়ার্ক, কোনগুলা ম্যান নেটওয়ার্ক এবং কোনগুলা ওয়ান নেটওয়ার্ক। তো শিক্ষার্থীরা, আমরা যে জায়গায় শুরু করেছিলাম যে নেটওয়ার্ক কি, তারপরে আমরা বলছিলাম নেটওয়ার্কের উদ্দেশ্য, এবং তারপরে আমরা বললাম নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে। এখন কি আমাদের প্রশ্ন আসে না যে আমরা আমাদের কম্পিউটারগুলোকে কিভাবে যুক্ত করব, কার মাধ্যমে যুক্ত করব? অবশ্যই প্রশ্ন আসে। আর এই প্রশ্নের প্রেক্ষিতে এবার আমরা পড়ব নেটওয়ার্কের কানেক্টিং ডিভাইস সম্পর্কে। তার মানে হলো কি, আমরা যখন একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করি সেই ক্ষেত্রে আমরা কখনো কখনো হাব ব্যবহার করি, কখনো কখনো সুইচ ব্যবহার করি, কখনো ব্রিজ ব্যবহার করি, কখনো রাউটার ব্যবহার করি, কখনো গেটওয়ে ব্যবহার করি। এইবার আসো আমরা কখন কি ব্যবহার করব এই সম্পর্কে জেনে নিই। আর এগুলাকে বলা হয় নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। হ্যাঁ, তো নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসের মধ্যে প্রথমে আছে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস, এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে বলা হয় নেটওয়ার্ক কার্ডও বলা হয়। হ্যাঁ, আমরা যদি নেটওয়ার্ক করতে চাই তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে এনআইসি কার্ড লাগবে, এবং এটা বাই ডিফল্ট প্রায় প্রতি কম্পিউটারেই থাকে এনআইসি কার্ড। হ্যাঁ, ল্যাপটপে থাকে এনআইসি কার্ড। তো আমরা এবার পড়বো হাব। হাব কি? হাব হলো দুইয়ের অধিক পোর্ট যুক্ত ডিভাইসকে কি বলা হয়? হাব বলা হয়। দুইয়ের অধিক পোর্ট যুক্ত রিপিটারকে কি বলা হয়? হাব। তো হাব আমরা কখন ব্যবহার করব? হাব মূলত আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে, যেমন মনে করো এই যে একটি কম্পিউটার, এই একটি কম্পিউটার, আমরা এই দুই কম্পিউটারকে যুক্ত করব সাপোজ। তো আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা একটা হাব ব্যবহার করতে পারি, এখানে হাব ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো ইচ্ছা করলে এখানে আরো কম্পিউটার আমরা যুক্ত করতে পারি, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এরকম। তার মানে দুইয়ের অধিক কম্পিউটারকে যখন আমরা যুক্ত করব নেটওয়ার্কে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? হাব ব্যবহার করতে পারি। তো হাবের ক্ষেত্রে কি হয়? হাব ইন্টিলিজেন্ট ডিভাইস নট, না, হাব একটা ইন্টিলিজেন্ট ডিভাইস না। আমরা যদি এই কম্পিউটার থেকে, খেয়াল করো, আমি যদি এটাকে প্রথম কম্পিউটার বলি, এটাকে আমি বললাম সেকেন্ড কম্পিউটার, এটাকে বললাম থার্ড, এটাকে বললাম কি ফোর্থ। এখন খেয়াল করো, আমি চাচ্ছি প্রথম কম্পিউটার থেকে আমার তৃতীয় কম্পিউটারে একটা ডাটা পাঠাবো। তো সেই ক্ষেত্রে হাব কি করবে? আমি যখন প্রথম কম্পিউটার থেকে হাবে পাঠালাম, হাব এই সেকেন্ড কম্পিউটার, থার্ড এবং ফোর্থ সবগুলা কম্পিউটারের কাছে ডাটা পাঠাই। এই জন্য আমরা কখনো কখনো আমাদের কাজের সুবিধার্থে, অধিকতর নিরাপত্তার জন্য আমরা হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করি, কারণ সুইচ হলো একটা ইন্টারঅ্যাক্টিভ ডিভাইস। তো হাব আছে দুই ধরনের, অ্যাক্টিভ হাব এবং কি প্যাসিভ হাব। তো অ্যাক্টিভ হাব, যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে তাকে বলা হয় অ্যাক্টিভ হাব। আর অপরপক্ষে প্যাসিভ হাব হলো যে হাব বা নিষ্ক্রিয় হাব আর কি, যে হাব সংকেত সমূহকে কেবলমাত্র আদান প্রদান করে, কোনো বৃদ্ধি করতে পারে না, সংকেতের মান বৃদ্ধি করতে পারে না, তাকে কি বলা হয়? নিষ্ক্রিয় হাব বা প্যাসিভ হাব। এই পর্যায়ে আমরা জানবো, খেয়াল করো, হাবে কিন্তু আমরা একটা অসুবিধা পেলাম। কি ধরনের অসুবিধা? যে হাব কি করে? আমার তথ্যকে সকল কম্পিউটারের কাছে পাঠায়। তো এই অসুবিধা দূর করার জন্য আমরা কি ব্যবহার করি? সুইচ ব্যবহার করি। সুইচ কি? হাব এবং সুইচ প্রায় সাদৃশ্য, পার্থক্য হলো হাব আকারে ছোট, সুইচ হয় আকারে বড়, এবং সুইচ একটি ইন্টারঅ্যাক্টিভ ডিভাইস। তার মানে আমরা এই জায়গায় যদি সুইচ ব্যবহার করি, সেই ক্ষেত্রে সুইচ কি করবে? আমার নির্দিষ্ট যাকে আমি ডাটা পাঠাতে চাচ্ছি, তার মানে আমি প্রথম থেকে তৃতীয়টার মধ্যে ডাটা পাঠাবো, তাহলে সুইচ শুধুমাত্র ওই টার্গেটেড কম্পিউটারের মধ্যে কি করে? ডাটাগুলা পাঠাই। ঠিক আছে? তাহলে হাব আর সুইচের প্রধান পার্থক্য হলো হাব ইন্টিলিজেন্ট না, সুইচ কি ইন্টিলিজেন্ট, এবং হাব হলো আকারে ছোট, সুইচ আকারে বড়। হাবের দাম তুলনামূলক কম,
সুইচের দাম তুলনামূলক বেশি এবং হাবে পোর্ট সংখ্যা কম থাকে, সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকে। এ পর্যায়ে চলো আমরা জেনে নিই রাউটার সম্পর্কে। হ্যাঁ, তো রাউটার কি? রাউটারকে আমরা পোস্টম্যানের সাথে তুলনা করতে পারি। একটি পোস্টম্যানের কাজ কি? পোস্টম্যানের কাজ হচ্ছে তথ্যগুলা সবার কাছে ছড়িয়ে দেওয়া। ঠিক তেমনি রাউটার কি করে? আমরা যে তথ্য প্রেরণ করি, হ্যাঁ, সকল ঠিকানা দিয়ে দিলে তার প্রত্যেক গ্রাহককে কি করে রাউটার তথ্যগুলা প্রেরণ করতে পারে। ঠিক আছে বন্ধুরা, এবং রাউটারের সুবিধা হলো রাউটারের কলিশনের সম্ভাবনা কমায় এবং এখানে ডাটা ব্রডকাস্ট বা ফিল্টারিং করা সম্ভব হয় রাউটারের ক্ষেত্রে। এটা হলো রাউটারের সুবিধা। তারপরে আমরা রিপিটার বলতে পারি। রিপিটার কেমন? রিপিটার হলো সংকেতের মানকে বৃদ্ধি করে। কখনো কখনো এমন হয় না যে আমরা ল্যানের ক্ষেত্রে ডাটা পাঠাবো একটু দূরে, সেই ক্ষেত্রে কি করতে পারবে না, ডাটাগুলো স্থানান্তরিত হলে কলিশন ঘটে, যার ফলে ডাটা লস হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা রিপিটার ব্যবহার করতে পারি। আর রিপিটারের কাজ কি? আমাদের প্রাপ্ত সংকেতকে বিবর্ধিত করে পরবর্তী স্টেশনের কাছে কি করে পাঠায় কে? রিপিটার। এটার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করো আমাদের এলাকায় যে ডিশের লাইনগুলো আছে ওইগুলাতে কিছু অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। হ্যাঁ, বক্সের মতো ব্যবহার করা। এগুলার কাজ কি? এগুলার কাজ হলো আমাদের প্রাপ্ত সিগন্যালকে বিবর্ধিত করে, কারণ যখন ডাটাগুলো আসে কলিশন ঘটার ফলে কি হয়, কিছু ডাটা লস হয়। তো ওই আমার রিপিটারের কাজ হলো, ওই অ্যাম্পলিফায়ারের কাজ হলো ওই সিগন্যালকে বিবর্ধিত করে এবং বিবর্ধিত করে পরবর্তী স্টেশনের কাছে কি করে পাঠায়। হ্যাঁ, তারপরে আছে ব্রিজ। ব্রিজ কি? ব্রিজ হলো, আমরা খেয়াল করো এখানে আমি একটি হাব ব্যবহার করলাম। হ্যাঁ, হাব ব্যবহার করে একটি নেটওয়ার্ক তৈরি করলাম। এটা একটা নেটওয়ার্ক তৈরি করলাম। আবার এইখানেও একটি হাব ব্যবহার করে আরো একটি নেটওয়ার্ক তৈরি করলাম। তো কখনো কখনো এটা হলো নেটওয়ার্ক ওয়ান, নেটওয়ার্ক ওয়ান, এটা হলো কি নেটওয়ার্ক টু। তো কখনো কখনো প্রয়োজন হয় না যে এই নেটওয়ার্কটাকে এটার সাথে আমরা যুক্ত করব, তার মানে খেয়াল করো দুটি আলাদা আলাদা নেটওয়ার্ককে যুক্ত করব। তো যখনই আমরা আলাদা আলাদা নেটওয়ার্ককে একসাথে যুক্ত করব তখন আমরা কি ব্যবহার করি? ব্রিজ অথবা গেটওয়ে ব্যবহার করি। ব্রিজ অথবা কি গেটওয়ে। তার মানে ব্যাপারটা হলো অনেকটা এরকম। ব্রিজ কি? আমরা নদী পার হতে কি ব্যবহার করি? ব্রিজ ব্যবহার করি। নদীর এক পাশ থেকে অন্য পাশে যাইতে চাইলে আমরা কি ব্যবহার করি? ব্রিজ। ঠিক একইভাবে আমরা যদি একটি নেটওয়ার্ককে অন্য আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করতে যাই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ব্রিজ ব্যবহার করি। ব্রিজ ব্যবহার করি। এই ব্রিজের মাধ্যমে আমরা কি করলাম? এই আলাদা আলাদা নেটওয়ার্ককে কি করলাম? একসাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে? এবং আরো একটি আছে মডেম। তো মডেমের সাথে তোমরা সবাই পরিচিত, এটাও একটি নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস। মডেম শব্দটি এসেছে মডুলেশনের মো এবং ডিমডুলেশনের ডেম, এই দুইটি শব্দের সমন্বয়ে কি গঠিত হয়? মডেম শব্দটি গঠিত। তো মডেম কি করে? ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তর করে এবং রূপান্তর করে গ্রাহকের কাছে প্রেরণ করে। তো পুনরায় ডিমডুলেশন কি করে? ওই প্রাপ্ত অ্যানালগ ডাটাকে ডিমডুলেট করে, তার মানে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রেরক মানে গ্রাহকের কাছে স্থানান্তর করে। মডুলেশনের মো এবং ডিমডুলেশনের ডেম, এই দুটি শব্দ নিয়ে কি গঠিত হয়? মডেম। তো মডেম দুই ধরনের হতে পারে, ইন্টারনাল মডেম, এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম অনেক বাই ডিফল্ট অনেক কম্পিউটারের ভিতরে ইন্টারনাল মডেম থাকে। আর আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে পিসিতে যদি আমরা নেটওয়ার্ক কানেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মডেম ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজেই নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের উদ্দেশ্য কি, নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ এবং নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস সম্পর্কে জানতে পেরেছো। তো আমি তোমাদের জন্য আবারও একটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ওভারভিউ দিচ্ছি। আমরা আজকে শুরু করেছিলাম নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক কি আমরা কি বলেছিলাম? যে একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করার যে পদ্ধতি বা পন্থা তাকেই কি বলা হয়? নেটওয়ার্ক বলা হয়। তারপরে আমরা বলেছিলাম নেটওয়ার্কের উদ্দেশ্য কি। নেটওয়ার্কের উদ্দেশ্য আমরা বলেছিলাম হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, এবং কি বলেছিলাম ফাইল ট্রান্সফার ইত্যাদি ক্ষেত্রে আমরা কি ইত্যাদি কাজ করার জন্য আমরা কি ব্যবহার করি? নেটওয়ার্ক করি। তারপরে আমরা বলেছিলাম নেটওয়ার্কের প্রকারভেদ। প্রকারভেদে ছিল মালিকানা অনুসারে প্রাইভেট এবং কি পাবলিক। তারপরে ছিল কি নিয়ন্ত্রণ অনুসারে
সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। এবং তারপরে আমরা বলেছিলাম ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, যেটিতে ছিল প্যান, ল্যান, ম্যান এবং কি ওয়ান। এবং ল্যানকে কিন্তু আরো দুইটা ভাগে আমরা ভাগ করতে পেরেছিলাম, কি কি, সার্ভার ক্লায়েন্ট এবং কি পেয়ার টু পেয়ার। এবং সবশেষে আমরা কি বললাম, নেটওয়ার্কের কানেক্টিং ডিভাইস, হাব সম্পর্কে, সুইচ, ব্রিজ, রিপিটার এবং কি রাউটার এবং কি মডেম সম্পর্কে। তো তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।